আমাদের জীবন কিন্তু নানান স্বাদে ভরা। যেরকম টক ঝাল মিষ্টি রয়েছে, তেমনই কিন্তু রয়েছে ঝাল এবং তেতো। এই তেতোর মধ্যে থেকে মিষ্টতা কিভাবে খুঁজে পাওয়া যায়, সেই নিয়ে আজ আমাদের আড্ডা চলবে। আজ আমাদের সঙ্গে রয়েছে, এদিকে তেজ রয়েছে, আমাদের সঙ্গে অরুন্ধতী রয়েছে, এখানে সুদীপ্তাদি রয়েছে, স্বর্ণদা রয়েছে, আর তার সাথে রয়েছে অঙ্কুশ্রী। আজ আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি অনেকজন মিষ্টি মিষ্টি মানুষকে, কিন্তু তারা যে গল্পটা নিয়ে আসছে সেটার নাম কিন্তু তেতো। তাই প্রথমেই আমি ডিরেক্টরের কাছে যাব, স্বর্ণদার থেকে জানতে চাইবো যে নাম তেতো রাখার পেছনে কারণটা কি? তেতো রাখার পিছনে যে কারণটা সেটা হচ্ছে জ্যোতির্ময় যে মুখ্য চরিত্রটা আছে আমার ছবিতে, তার জীবনের কিছু তিক্ততা সেটাই এখানে হাইলাইট করা হচ্ছে। এটাই মেইন টপিক হিসাবে ছবিটাতে আছে। কারণ জ্যোতির্ময় খুব শুরু থেকেই দেখা যায় যে খুব একটা ইন্ট্রোভার্ট একটা ছেলে, কিছু ইনফেরিয়রিটি কমপ্লেক্সের পরে, এবং তার সাথে সাথে খুব বুলি হয় অ্যামংস্ট দ্য ফ্রেন্ডস সার্কেল বলো, ফ্যামিলি বলো। কিন্তু সেই মানুষটা, সেই পার্টিকুলার মানুষটা, সে একটা ভালো বন্ধুত্ব চেয়েছে, একটা ভালো ভালোবাসা চেয়েছে, একটা ভালো ফ্যামিলি চেয়েছে, কিন্তু কোন দিক থেকে সেই মানুষটা কিচ্ছু পায় না। সেই ক্ষেত্রে তার একটা তিক্ততা তৈরি হয় জীবনের প্রতি এবং সোসাইটির প্রতি। তো সেই তিক্ততার উপরেই এই ছবিটার নাম। যাকে ঘিরে গল্প বা যাকে নিয়ে ডিরেক্টর এতটা ভেবেছে, তেজদা তোমার কাছে আসবো এবারে, যে তোমার কি এটা ডেবিউ ফিল্ম? না, এটা আমার সেকেন্ড ছবি। সেকেন্ড ফিল্ম, আর তারপরে তোমাকে ঘিরেই পুরো ছবিটা, তুমি ক্যারেক্টার। তো নিজের ক্যারেক্টারটাকে নিয়ে তুমি কি বলবে, মানে অ্যাজ এ মানে পেজ হিসেবে তুমি জ্যোতির্ময়কে নিয়ে কি বলবে? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে জ্যোতি। অ্যাকচুয়ালি না, আমি রিয়েল লাইফে কিন্তু জ্যোতি না, আমি রিয়েল লাইফে জ্যোতির থেকে অনেকটা আলাদা। জ্যোতি একটা এমন ছেলে, যেটা ডিরেক্টর বললো, খুব ইন্ট্রোভার্ট, কথা বলতে চায় না। অ্যাকচুয়ালি কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না, বিকজ ওর চারিপাশে এমন কিছু লোক আছে, যেমন ওর ফ্রেন্ডস, ফ্যামিলি ইভেন, কারণ সব কিছু শুরু তো ফ্যামিলি থেকেই হয়। আর জ্যোতির ফ্যামিলি থেকেই কিন্তু প্রবলেমগুলো শুরু হয়। সেখান থেকেও বেরিয়ে যখন কলেজ যায়, যেখানে ও ঠিক করে যে এইখানে হয়তো আমার লাইফটা একটু বেটার হবে, কিন্তু সেখানে ওর ফ্রেন্ড সার্কেল, যারা ওকে নিয়ে, ওকে কেন্দ্র করে সব কিছুতে একটা লেগ পুল করা, বুলি করা, সেইগুলো থেকে ও আরও বেশি ডিপ্রেসড হয়। অ্যান্ড ও নর্মাল লাইফ লিড করতে চেয়েও করতে পারে না। যেমন লাইফে একটা ভালোবাসা আছে, তার নাম হচ্ছে মিমি। তো জ্যোতি কিন্তু কলেজে বন্ধুদের কাছে এত র্যাগ হয়, তার একটা বড় কারণ কিন্তু মিমিও ছিল, বিকজ এই সার্কেলের মধ্যে মিমি আছে। সেইগুলো নিয়ে জ্যোতি, বা জ্যোতি যখন রিয়েল লাইফে এত কিছু হওয়ার পর যখন শান্ত হয়, একটা টাইমে কিন্তু জ্যোতি ভাবে যে আমি একটু নর্মাল হব, একটা নর্মাল লাইফ লিড করব। সেই চেষ্টায় কিন্তু ওই শহরটা, ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার পরেও এইগুলো না ওকে ছাড়ে না। এরপরে কি হয় না হয়, সেটার জন্য 3 তারিখ আমরা ছবিটা দেখি। একদমই। আর যেরকম আমরা শুনলাম যে মিমিকে, মানে জ্যোতিকে ঘিরে সিনেমা, তবে মিমিকে ঘিরে জ্যোতি। তো মিমির কাছে এবারে আসবো, যে তোমাকে, তোমার চরিত্রটা নিয়ে তুমি যদি একটু বলো। আমার চরিত্রটা কি বলবো, একেবারে টিপিক্যাল যেরকম লাভার্স হয়, আমরা যেরকম হিরো হিরোইনের প্রেম দেখিয়ে থাকি, সেরকম এই চরিত্রটার মধ্যে প্রেম নেই। জ্যোতি মিমিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, কিন্তু মিমি ওকে বন্ধুই ভাবে। কারণ 5-6 জন একটা ফ্রেন্ড সার্কেল কলেজের মধ্যে, তার মধ্যে জ্যোতিও একটা ওর বন্ধু। সেখানে জ্যোতি মিমিকে ভালোবাসলেও মিমি কখনো কখনো জ্যোতির পাগলামোগুলোকেও মেনে নিতে পারে না। ও বুঝতে পারে যে আর 5টা সাধারণ মানুষের থেকে কিন্তু জ্যোতি একটু ডিফারেন্ট। তো ওই ডিফারেন্সিয়েটটা করাতে বাকি বন্ধু বান্ধবরা যেরকম ওকে নিয়ে হাসাহাসি করে বা ওকে লেকুল করে, সেটা মিমির খারাপ লাগে, কিন্তু মিমি কখনো ওটা নিয়ে প্রোটেস্টও করেনি। মিমি ওদের বরঞ্চ ঠিক আছে ছাড় না করে ও আলাদা করে সাইড কাটিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আমরা পরে ছবিতে দেখতে পাই যে আবার তেজ একটা রিইউনিয়ন ডাকে, সেই 5-6 জন বন্ধুকে নিয়ে ওর পাহাড়ের বাড়িতে আমাদের ইনভাইট করে। তো সেখান থেকে আমরা এই জার্নিটা শুরু করছি। আবার মিমি যাচ্ছে তেজের কাছে, মানে জ্যোতির্ময়ের কাছে। তো এই 5-6 বছর পর, কলেজ পাস আউট করার 5-6 বছর হয়ে গেছে, সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে বন্ধু বান্ধবরা, কিন্তু মিমি আবার জ্যোতির কাছে যাওয়ার পর যে জ্যোতির রিয়াকশন, জ্যোতির ভালোবাসাটা, সেটা কতটা আবার ফিরে আসছে, না জ্যোতি মিমিকে দেখে অন্য কিছু ভাবে রিয়াক্ট করছে, এই সব কিছুর মধ্যে কিন্তু এই গল্পটা ঘিরে আছে। আর এটা টিপিক্যালি একটা প্রেমের গল্প একদমই বলবো না, কারণ তোমরা জানো নামটার মধ্যে একটা তেতো ব্যাপার আছে। তো তেতো হওয়ার পিছনে ডিরেক্টর আর একটা রিজনও যেরকম আমাদের সবাইকে বলেছিল গল্পটার সময়, শোনানোর সময়, যে এটা কিন্তু একটা থ্রিলার মুভি।
যে জ্যোতির্ময় যে সাবজেক্টটা আমরা তুলে ধরছি মানুষের কাছে, যে একটা ছেলে প্রত্যেক দিন প্রতিটা মানুষের কাছে র্যাক্ট হতে 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 যে তার যখন দেওয়ালে পিছনে মানে পিঠটা ঠেকে যায় তখন সে কিভাবে ফিডব্যাক দেয়, মানে তখন রিভেঞ্জটা কিভাবে নেই, সেই রিভেঞ্জের গল্প কিন্তু দেখবে। তার মধ্যে হয়তো মিমিও একটা রিভেঞ্জের কারণ। হ্যাঁ, এমনিতেই নামটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, যদিও তুমি পাস করে দিলে। পরের প্রশ্নটা আমার তোমার কাছেই ছিল যে সুদীপ্তা মানে মিমির গল্প তো আমরা জানলাম, তবে সুদীপ্তা হাজবেন্ডের ডিরেকশনে যখন কাজ করে সেটা কি ইজি হয় বেশি নাকি আরো মোর ডিফিকাল্ট হয়ে ওঠে? অ্যাকচুয়ালি দেখো, যখন আমরা এই ছবির শুটিং মানে শুরু করেছিলাম তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম না, তখন কিন্তু ছবির মাঝখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি আমার। তো কিন্তু এইটা ঠিক যে যখন আমরা কাজ করেছিলাম একসাথে, তখন কিন্তু যখন ওর মানে ক্যামেরার পিছনে থাকতো আর আমি ক্যামেরার সামনে, তখন কিন্তু কোথাও গিয়ে হাজবেন্ড আমাকে ডিরেকশন দিচ্ছে এটা মনে হওয়ার সময় ছিল না, বা এটা হয়ও না। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনিয়র যারা আছেন তারা হাজব্যান্ড ওয়াইফ এফিশিয়েন্টলি কাজ করে যাচ্ছেন, আমরাও তাদের মধ্যে একজন। আমার তো এটা প্রথম কাজ ওর সাথে, ইন ফিউচার আরও হয়তো একসাথে কাজ করব। তো ভালো লেগেছে ওকে নিয়ে কাজ করতে, মানে আমাদের কারোরই কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা প্রচন্ড ফ্রেন্ডলি সবাই। বিকজ ও একটু মাথা গরম করে ঠিকই, কিন্তু আবার তোরা যাবি একটু চল ভাই এবার দেরি করিস না এইভাবে বলে, মানে তোদের জন্য শুটিং আটকে আছে এটা হয় না। একটা জিনিস যেটা আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। তো একজন কোনোভাবে একটা ছবি একা রিলিজ করতে পারে, সেক্ষেত্রে যেহেতু টিম ওয়ার্ক, সেখানে কোঅর্ডিনেশন, কোঅপারেশন, আন্ডারস্ট্যান্ডিংটা যদি ইন বিটুইন দ্য টিম মেম্বার্স যদি না থাকে, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক আ গুড আউটপুট। তো সেই ক্ষেত্রে আমার মেইন টার্গেট এবং আমার এই হিরাইন টেন্ডেন্সে, আমরা আজকে সুদীপ্তা আমাদের সঙ্গে এটা প্রথম করছি, অঙ্কুশ প্রথম করছি, বাট আমরা তিনজন এর আগে কেমন একটা ছবি আমরা সেম প্রোডাকশন করেছি। সো আমাদের মেইন মোটিভ সেটা হচ্ছে সবাই যেন সবার ফিডব্যাকটাকে খুব সুন্দর ট্রান্সপারেন্ট ভাবে দিতে পারে, সেখানে যেন কোনো ব্যারিগেশন না আসে। প্রত্যেকটা মানুষ এখানে সবাই শিল্পী, সবাই ক্রিয়েশনই করছে কিছু না কিছু। তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মেইন মোটিভ। আর আমি এটা আগেও বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে এখানে আমি সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রীকে নিয়ে কাজ করেছি। আমাদের ব্যাকআপের পর আমরা হাজবেন্ড ওয়াইফ বা ফিয়ান্সে ছিলাম তখন। এখন কিন্তু যেটা আমরা হয়েছি সেটা ব্যাকআপের শুটিং এর শিডিউলে সবসময় আমি একজন ডিরেক্টর না, মানে ডিরেক্টর তেতো সিনেমা বানালেও ডিরেক্টর খুব মিষ্টি, পুরো টিমকে ওরভাবে নিয়েই কাজ করে। এবার একটু অঙ্কুশ্রীর কাছে যাব, যে তোমার চরিত্রটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্যদের খুশি রাখতে চায়, স্যান্ডি অন্যদের খুশিটা মানে উপভোগ করতে চায় বা ভালোবাসে। তো এখনকার সময় দাঁড়িয়ে এটা কতটা প্রয়োজন যে একটা মানুষ অন্যদের খুশি করতে চাইছে? স্যান্ডি না হয়ে অঙ্কুশ্রী হয়ে বলছি, এটা ভীষণ প্রয়োজন। মানে আমরা যদি একে অপরের পাশে না থাকি, বা হয়তো কারোর জীবনে একটা প্রবলেম চলছে, আমি যদি তার বন্ধু হয়ে তার প্রবলেমটাকে কি মিটতে না পারি, অনেক সময় এরকম হয় যে মানুষের কিছু কথা মনের ভিতর থেকে যায়, চাপা থাকতে থাকতে অনেক সময় মানুষ অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে, অনেক ক্ষেত্রে এটা আমরা দেখেছি। তো আমি এই ছবিতে একজন ইন্টার্ন সাইকিয়াট্রিস্ট, যে এক্সপ্লোর করতে ভালোবাসে, যে ঘুরতে ভালোবাসে একা, আর অবশ্যই এটা ভালোবাসে যে মানুষকে ভালো রাখবে। এবার কিভাবে ভালো রাখবে, আমি তো গিয়ে গিয়ে জনে জনে বলতে পারি না এই তুমি কিন্তু আজকে থেকে ভালো বা তুমি কিন্তু কাল থেকে ভালো থাকবে, ইটস নট লাইক দ্যাট। যেমন এরকমই আমার আলাপ হয় জ্যোতির্ময়ের সাথে। তো জ্যোতিকে দেখে আমার মনে হয়েছিল যে ওর জীবনেও হয়তো কোনো আনটোল্ড স্টোরি আছে, যেটা হয়তো কাউকে বলে দিতে পারছে না, বা কাউকে বলতে চাইলেও সে হয়তো বুঝতে চাইছে না। তো সেরকম ওর মনে হয় যে আমি যদি একটু জ্যোতির সাথে কথা বলি, যদি ওর ভিতরের কোনো কথা জেনে ওকে একটু খুশি দিতে পারি, এটাই ওর মতো, মানে স্যান্ডির মতো। আর এটা কিন্তু স্পেশালি জ্যোতির ক্ষেত্রে না, স্যান্ডি ক্যারেক্টারটাকেই এইভাবে ডিরেক্টর দেখিয়েছে যে ও ভালোবাসে আর নিজেও বিশ্বাস করে যে নিজেকে ভালো থাকতে হবে আর অন্যকেও ভালো রাখতে হবে। এরকম একটা চরিত্র, খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, খুব সিরিয়াস, একদম ম্যাচিওর একটা ক্যারেক্টার, খুব এনজয় করেছি। এবার অরুন্ধতী তোমার কাছে আসবো, তুমি তো আগে কাজও করেছো, আবার কাজ করছো এখানে, তো এই ছবিটা নিয়ে মানে তোমার চরিত্রটা তো অবভিয়াসলি বলবে, কিন্তু তার সাথে এই ছবিটা নিয়ে তোমার মানে অরুন্ধতী হিসেবে তোমার এক্সপিরিয়েন্স কেমন বা ওভারলুক কেমন, যে কিভাবে দেখছো তুমি এটাকে? অরুন্ধতী হিসাবে অবভিয়াসলি অসম্ভব ভালো, বিকজ এই ক্যারেক্টারটা আমার খুব প্রিয় একটা ক্যারেক্টার।
আমি এখানে জ্যোতির্ময় বোনের ক্যারেক্টার প্লে করেছি, তাও সে কিন্তু তার নিজের বোন নয়, পালিত বোন। এবং জ্যোতির যত সাফারিংস আছে লাইফে, সেখান থেকে জ্যোতিকে একটু ভালো রাখা, মানে বোন হিসাবে দাদার ভালো থাকাটা, দাদার সাথে দাদার স্ট্রাগলসগুলোর সাথে তারও জড়িয়ে যাওয়া আছে, তাকেও কিছু স্ট্রাগল ফেস করতে হয়। বাট এই সব কিছুর মধ্যে টুসি, জ্যোতি আর টুসির বাবা, যেটা দেবেশ রয় চৌধুরী প্লে করেছেন ক্যারেক্টারটা, ওদের একটা খুব সুন্দর ছোট্ট হোমস্টে আছে পাহাড়ে এবং খুব সুন্দর একটা লাইফ আছে। তার মধ্যে নতুন করে কি কি ঢুকছে, প্রবলেমস হচ্ছে, সেগুলো নিয়েই তেতো গল্প। আর নামটা তেতো হলেও গল্পে অসম্ভব মিষ্টতা আছে। এবং বাদ বাকি সবটা জানতে গেলে 3rd মে হলে গিয়ে ছবিটা দেখতে হবে সবাইকে। আর ওয়ান্স এগেন থ্যাঙ্কস টু হীরা এন্টারটেনমেন্ট, থ্যাঙ্কস টু স্বর্ণ, আমাদের কিউট ডিরেক্টর, বিকজ ওর সাথে কাজ করাটা অবভিয়াস একটা অসম্ভব, ওর সাথে কাজ করাটা অবভিয়াস একটা প্লেজার সব সময়ের জন্যই। তো প্লিজ আমাদের সকল হোল টিম তেতোর তরফ থেকে আমি একটাই কথা বলবো, হলে গিয়ে সিনেমাটা দেখুন, বাংলা ছবির পাশে থাকুন, বিকজ এই ট্র্যাডিশনটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু ওটিটি, শুধু ঘরে বসে উইথ প্লেজার ছবি দেখলে, আমি জানি ভাল লাগে কমফর্ট জোনে সব কিছু করতে, বাট আপনারা যদি হলে না যান তাহলে আমরা কি করবো বলুন? আমাদের এই স্ট্রাগল হয়ে থেকে যাবে, এই হারাটা আমরা নিতে পারবো না। আপনারা একটু হেল্প করুন যাতে আমরা জিততে পারি, এই ট্র্যাডিশনটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আর এই গরমে এসি হলে বসে সিনেমা দেখতে খারাপ লাগার কথাও নয়, তাই দেখতেই পারে। দর্শকের একটা মানে ট্রিট টু দি আইজ হবে, সেটা হচ্ছে এই ছবিটার পাহাড়, এটাতেই আমি আসতে চাইছিলাম তোমার মানে কথার পরিপ্রেক্ষিতে, যে এই গরমে মানে আমরা বারবার শুনতে পাচ্ছি, তোমার কাছ থেকেও শুনলাম, সুদীপ্তাদির কাছ থেকেও শুনলাম, এবং অরুন্ধতিও বললো যে পাহাড়, এই পাহাড়ের যে শুটিং এর এক্সপিরিয়েন্স, এই গরমে সবাই পাহাড়কেই মিস করছে। তো তোমরা কি কি এক্সপিরিয়েন্স করেছো পাহাড়ের এই শুটিং এর সময়? কোনো মজার মুহূর্ত বা মেমোরেবল মুহূর্ত, সবারই কি কি মুহূর্ত রয়েছে সেগুলো একটু যদি দর্শকদের সাথে শেয়ার করো। খুবই মজার বলবো না, ট্র্যাজিক বলবো, কিন্তু হ্যাঁ মানে শুরুর প্রশ্নটা তোমার উত্তর দিই, সেটা হচ্ছে এই গল্পটার সঙ্গে পাহাড়টা খুব গেছে। মানে সিচুয়েশনটা আমার এরকম হয়েছে, যখন দুটো চরিত্র কথা বলছে, একটা সিনেমা ডায়লগ বলছে, তার ব্যাকড্রপে যখন পাহাড়টা ছিল, সেটা না একটা এক্সট্রা একটা স্পাইস অ্যাড করেছে টু দ্য সিন, টু দ্য এন্টায়ার স্টোরি অ্যাজ আ হোল। তো সেক্ষেত্রে এটা পাহাড় খুব ডিমান্ড করেছে, এবং ছবিটার 80% 90% ছবিটা পুরোটাই পাহাড়ে করেছে। বিভিন্ন ধরনের অদ্ভুত করেছে। দর্শক দেখবো সিনেমা হলে গিয়ে এসিতে বসে পাহাড় দেখলে একটা ফিলও আসবে যে আমরা হয়তো পাহাড়ে দেখছি। আর দ্বিতীয় কথা, যদি মজার মুহূর্ত, হ্যাঁ প্রথম মজার মুহূর্ত হচ্ছে আমরা নভেম্বর ডিসেম্বরে শুট করেছি এটা পাহাড়ে। ইট ওয়াজ প্রিটি কোল্ড, মানে প্রচন্ড ঠান্ডা ছিল যাকে বলে। আমাদের সকালবেলা 5টাতেও কল টাইম ছিল, মানে লিটারালি লেট মুভি দিয়ে বেরোতে হতো, এরকম ধরনের সিচুয়েশন। জ্যোতির্ময় মানে পেজ একটা সিন আছে, ওখানে ঝর্ণার মাঝখানে একটা পজিশন হচ্ছে, সামথিং সেটা আমি ডিসকাস করছি না। তো সেখানে ও ঝর্ণাতে মানে ওকে ডুব দেওয়ার একটা সিন ছিল, ওই বিটার একদম তীক্ষ্ণ ঠান্ডা যেটাকে বলে। তো তার মধ্যে ডুব দেওয়ার পর লিটারালি ওর কি অবস্থা হয়েছিল সেটা তো মানে সেটা বলতে হবে। সব থেকে মজার মুহূর্ত হচ্ছে, আমি কিন্তু একবার মানে এই শুটিং এর মাঝখানে আমাকে একটু কাস্টাডিতে যেতে হবে, না কাস্টাডি শুধু আমি একা নই, আমার সাথে বাংলায় বল তাহলে আরো রিলেট করতে পারবে। আমাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, এটা শুনতে মজা লাগলো, কারণ সেটা হচ্ছে আমার একটা ড্রোন সিন ছিল, মানে ড্রোনের শট নিচ্ছিলাম কোনো একটা জঙ্গলে পাহাড়ের মাঝখানে। তো সেখানে হঠাৎ করে দেখলাম দুজন পুলিশ অফিসার আসলো, এসে আমাকে ফরেস্ট রেঞ্জের অফিসার আপু বলে, আমি রেঞ্জের অফিস থেকে দেখেছি নিশ্চয়ই সম্বর্ধনা সামথিং কিছু একটা। তো আমি একা যাওয়ার সাহসটা কেন, তখন দেখলাম কি হবে, আমি যদি কিছু সমস্যা, তো চল আমরা দুজনে গেছি। এবং ওখানে যে রেঞ্জের সাহেব ছিলেন আর কি, তিনি ছিলেন, তিনি না একদম ওই 3 Idiots এর ভাইরাসের যে চরিত্রটা ওরকম ধরনের, মানে একদম উল্টো দিক, অপোজিট সাইড, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। সে আমাদের যাচ্ছে তাই বললো, মানে জঙ্গলে আপনি জানেন, আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি চলে গেছেন, পয়েন্ট সি ঢুকে গেছেন টেরিটরিতে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো কোনটা পয়েন্ট এ আর কোনটা পয়েন্ট বি? সে তো মানছেই না। আমরা তখন বললাম যে আমাদের স্যার পারমিশন আছে, পারমিশন দেখান, আমাদের পারমিশন স্লিপ দেখান। সেটা তো যেখানে আমরা থেকেছি সেখানে আছে। তো তার মাঝখানে সেই অবিশ্বাসের কারণে আমি আর অরুন্ধতি মোটামুটি কতক্ষণ 10-15 মিনিট 20 মিনিট এরকম ধরনের আমরা একটা জেলের কাছে আমাদের ওয়েট করানো হয়েছে।
কিন্তু সেই জেলটাও খুব সুন্দর ছিল আর কি, কারণ সেই জেলের যে জানলাটা হয় একটা ছোট্ট জানলা, লিটারালি জেল কিন্তু গাইস, আমি সত্যি বলছি, দার্জিলিং মানে সামনে একটা লকআপ ছিল যেরকম হয় আমরা দেখি ইউজুয়ালি ছবিতে বা যদি কোনো আসামি যেখানে থাকে আর কি, সেরকমই একটা ছোট্ট জানলা ছিল, জানলা দিয়ে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাহ তো আমরা ওই সময়তে কাঞ্চনজঙ্ঘাটাকে বেশি রিলিজ করছি, কি বলতে একদম, মানে ইনফ্যাক্ট আমার মনে আছে ও একটা টাইমে হঠাৎ করে আমাকে বললো, ভাই তুই একটু সাইড হয়ে গিয়ে ফোন করতো সুদীপ্তাকে, মানে ওকে, যে ক্যামেরাটা নিয়ে এদিকে আসতে বল। মানে তখন ওর ওখানে বসে কি করে ছাড়া পাবে সেটা না, ওর কাঞ্চনজঙ্ঘার শট নেওয়ার টেনশন চলছিল ভেতরে। কনভিন্স করানোর জন্য যে রেঞ্জের অফিসারকে আমি ওদিকে বললাম, ফোন থেকে কাজ হ্যাঁ মানে কাজ, ভাই কাজ মানে কাজ দরকার, একটু সিম্প্যাথি একটু তৈরি করতে হবে, কারণ মানুষ আমার কথা শুনছে না, আমি কিছু বলি নেপালি হিন্দি নেপালি এদের একটা হ্যাঁ লিটারালি গালাগালি দিচ্ছিল, মানে মোটামুটি ওর ভাষায় গালাগালি দিচ্ছিল। কি বলছে, মানে অন্যটি বলছে যে আমাকে একটু সময় দিন, এইটা আমি জীবনে বলবো না, এটা আমার জীবনের প্রথম এরকম একটা ঘটনা, তেতো অভিজ্ঞতা, তেতো অভিজ্ঞতা। আর সেখানে এই মানে অফ ক্যামেরাও ডিরেকশন দিয়ে গেছে একটু কাঁদার জন্য। হ্যাঁ বলতে পারো, প্রথম অর্ডারটা তো ওই দিয়েছিল সময় আমার সুদীপ্তা। লিটারালি মনে হচ্ছিল যে একটা পুরো বেলা বেরিয়ে গেছে, কারণ আমরা তখন আউটডোরে যে লিমিটেড টাইম স্প্যান নিয়ে যাই, একটা পুরো বেলা বেরিয়ে যাচ্ছে। না মজার জিনিসটা হয়েছে না আমার সাথে, সেটা হচ্ছে আমার সেদিনকে শুটিং ছিল না, ঠিক আছে, আমি আমাদের হোমস্টেতে বসে নিজের মতো করে রিল শুট করছি, ঠিক আছে, পাহাড় ব্যাকগ্রাউন্ড, আমি এরকম ঘুরে ঘুরে নেচে নেচে শুট করছি। হঠাৎ একটা ফোন এলো, সেটা অরুন্ধতী, বললো যে ভাই একটা কেস হয়ে গেছে। বললাম কি? বললো দাঁড়া আবার 5 মিনিটে করছি। ও আবার কেটে দিল। হ্যাঁ, আমি আবার রিলে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে আবার 10 মিনিট পর ওর ফোন হলো, ভাই একটা কেস হয়ে গেছে। বললাম কি হয়েছে? না আমি এইভাবে করিনি, আমি বললাম, আমাকে তারপরে ও নিজেই ফোন করেছে, করে বলছে কি শুটিং হচ্ছে? না হ্যাঁ হচ্ছে, জেলে বলতো আমি কোথায়? কোথায়? জঙ্গলে তো আছে। আমি তো জেলে। জেলে? আমি তো সকালবেলা দেখলাম একটা টিম বেরোলো শুটিং এ, ওরা জেলে পৌঁছে গেল কি করে? বললাম জেলে? বলছে হ্যাঁ আমাদের গ্রেফতার করে নিয়ে এসেছিল। মানে কি? বলছে তুই এখন জানি না, যেভাবেই হোক ওই আমাদের যে পেপারটা ছিল সেই পেপারটা তুই যেভাবেই হোক পাঠানোর ব্যবস্থা কর, ওটা হোটেলে রাখা। এবার আমি কোথায় পেপার খুঁজে বেড়াচ্ছি, রিল টিল তখন মাথায়, পেপার খুঁজে বেড়াচ্ছি। তারপরে বাকিরা যারা শুটিং এ ছিল, বাকি অল ইউনিট যারা ছিল, এবার তা আবার ওদের ফোন করে পাচ্ছে না, কারণ ওরা যেখানে আছে সেখানে ফোন ধরতে দিচ্ছে না ওদের। এবার তাদেরকে আমি আবার ফোন করে বললাম এই ব্যাপার হয়েছে, তোরা একটু ওয়েট কর, আমি দেখছি কি করা যায়। তারপরে ওইটা সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার হোমস্টের একজন দাদা ছিল, সে দাদা স্লিপ নিয়ে গেল, গিয়ে রেঞ্জার অফিসারের সাথে কথাবার্তা বলে ওদের ছাড়িয়ে আমাদের সিনটা আসলে চলছিল, আমরা একটা একদম গভীর জঙ্গলে বলা যেতে পারে, যেখানে আমরা ফিল করছি, সেখান থেকে তো ডিরেক্টর চলে গেছে, তো বাকিরা ইউনিটের সবাই রয়েছে, মানে সবাই টেন্স। সেই মুহূর্তে যেটা হয় যে এখন নিয়ে গেছে হঠাৎ করে, আর এমন একটা জায়গায় আমরা কাজ করছি যেখানে নেটওয়ার্ক জোন, আমরা দেখছি লাইক আমি আর তেজ একদম নিচে, মানে জঙ্গলের উপর থেকে শটটা হচ্ছিল, এবার নিচে একটা জায়গায় আমরা দুজন তাকিয়ে সবাই চলে যাচ্ছে চারিদিকে, আর আমরা কি করবো, আমরা না কোথাও যেতে পারবো না, আমরা কোথাও ফোন করতে পারবো না। তুমি ভেরি অনেস্ট, আমি এই রেঞ্জার সাহেব যদি কলকাতাবাসী হতেন না, আমি কোনো প্রিমিয়ারে ডাকতাম না, আমি কোনো ভাল্লুক বা কোনো গাছ চুরি করার জন্য মানে হতে যাই, আমি একটা শর্ট পেয়ে গেছিলাম, ইট ওয়াজ এ ভেরি ট্র্যাজিক ইনসিডেন্ট। মিষ্টি করে ডিরেক্টর এটাকে আবারই সবার সামনে নিয়ে এলো, কিন্তু মানে তেতো ঘটনা হলেও সেটাকে মিষ্টি ভাবে দেখা যায়, একটা তেতো ঘটনা হয়ে গেছিল, তবে সেটাকে পরবর্তী ভাবে মিষ্টি করেও সাজানো যায়। আর সেটা নিয়েই এদের গল্পটাও, যে এরকম একটা তেতো ঘটনাকে কিভাবে মিষ্টি করে তোলা যাচ্ছে বা মিষ্টি করে তুলছে। তাই মানে খাওয়ার পাতে আমাদের তেতো পছন্দ হোক না হোক, সিনেমা হলে তেতো মানুষের পছন্দ হবেই আশা করছি। এবং তোমরা একটু বলে দাও কবে দর্শকদের যেতে হবে, আর কিভাবেই দর্শকরা তোমাদের এই মানে সিনেমাটা দেখবে, আর তোমাদের কাছে মানে দর্শকদের কাছে কি কি চাওয়া পাওয়া থাকবে সেটা একটু জানিয়ে দাও তোমাদের। সেটা হচ্ছে আমি প্রথমে বলি, সেটা হচ্ছে 3 তারিখ মে ছবিটা আপনাদের ছবিটা অবশ্যই দেখবেন, সিনেমা হলে গিয়ে দেখবেন, তো সেটা তো অনুমতি বলেই রয়েছে, আমি সেটা বলছি না, কিন্তু
কেন দেখবেন তার পিছনে একটা ছোট্ট রিজন আমি এইটা না সোসাইটির খুব একটা কমন একটা ইনসিডেন্ট, একটা প্যান্ডেমিকের মতো না এই ভাইরাসটা, এই ডিপ্রেশনের ভাইরাস, এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা ল্যাক অফ কনফিডেন্সের যে ভাইরাসটা না সবার মধ্যে ছড়িয়ে গেছে। আর স্পেশালি টিনেজ থেকে শুরু হয়, চাইল্ডহুড থেকে শুরু হয়, সেটা কিন্তু 45-50 বছরের দিয়েও সেটা শেষ হয় না। পরে গিয়ে এটা একটা স্কিজোফ্রেনিয়া বা বিভিন্ন ধরনের মানসিক রোগে একটা পরিণত হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইট ইজ হাই টাইম ফর আস রাইট নাও যে আমাদের এই ব্যালেন্সটা করা, যে প্রত্যেকটা মানুষকে ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া, তাকে অ্যাপ্রিসিয়েট করা, কিছু না করলে বা করুক, তাকে একটা এনকারেজ করা, ডু সামথিং ইন লাইফ। তো সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা 4-5 বসে আমরা একজনকে মোড অফ এন্টারটেনমেন্ট বানিয়ে ফেললাম, এই ছেলেটাকে বা একটা মেয়েকে বা একটা কোনো একটা পার্টিকুলার একটা অবজেক্ট বানিয়ে ফেললাম, এবং তাকে আমরা যে এই যে প্রতিদিন লেপুল করি বা তাকে আমরা খচাই, তাকে আমরা বুলি করি, তার ভিতরের যে মানসিক যে যন্ত্রণাটা তৈরি হয় তার হয়, ডেফিনেটলি হয়। কারণ সেও কিন্তু একটা ওয়ারিয়র, সেও নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছে যে আমিও আর 5 জনের মধ্যে একটু স্বাবলম্বী হবো, একটু কনফিডেন্ট হবো, কিন্তু সে হতে পারে না। সেটা অনেক কারণ হতে পারে। জ্যোতির্ময়ের কারণগুলো এখানে আলাদা দেখানো হয়েছে। কারণ বডি মানে ফ্যাট শেম হয়, কেউ কালো বা ওই রেসিজমের জন্য কেউ বুলিড হয়। তো এই জিনিসগুলো আমাদের এখনই চেঞ্জ করা দরকার। কারণ আমরা এখনো হয়, এখন চেঞ্জ করার কথা আমরা বললেও নিয়ত আমরা প্রত্যেকটা কলেজে র্যাগিং হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হিউমিলিয়েট হচ্ছে মানুষরা, ছোটরা বড়রা, ইনফিরিয়র সুপিরিয়র একটা সবসময় একটা কন্ডিশন চলছে। দিস ইজ নট গুড। আমরা সব থেকে অ্যাডভান্স লিভিং এই পৃথিবীতে। তো আমরা যদি এই শিক্ষাটা না নিয়ে যদি আমরা এই ব্যালেন্সটা না করি তাহলে আর কি করবো? তো আমাদেরই একটা দায়িত্ব। আর তাই জন্য কেতু ইজ জাস্ট আ ট্রিবিউট টু দোজ পিপল যারা আজকে এই সিনেমা হলে গিয়েছে, ওইটা দেখবে, তারা যেন রিলেট করতে পারে যে এই জিনিসটা আমার সুন্দর করে, যেন ব্রিটিশ এটা করবে। সেই জন্য অবশ্যই এই ছবিটা দেখবেন 3rd মে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। কেতু রিলিজ করতে চলেছে। আপনারা ভালোবাসা দেবেন, ফিডব্যাক দেবেন, আর যদি কিছু খারাপ লাগে ডেফিনেটলি আমাদের জানাবেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে #তেতো দিয়ে। আর তোমাদের জীবনেও যদি এরকম কোনো কেতু মুহূর্ত থাকে যেটা তোমরা কখনো কারোর সাথে শেয়ার করতে পারো, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো #কেতু বলে। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর তার সাথে ভালো তো নিশ্চয়ই লাগবে, তাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তেতো সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন।